বিশ্ব অর্থনীতির মানচিত্রে ভারত আজ এমন এক অর্থনৈতিক চাল চলেছে যা ওয়াশিংটন থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের বড় বড় অর্থনীতিবিদদের ঘুম উড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্সি আধিপত্য এবং বিশ্বব্যাপী তৈরি হওয়া আন্তর্জাতিক অস্থিরতার মাঝেই ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এক মাস্টার স্ট্রোক দিয়েছে। মাত্র 2 মাসেরও কম সময়ে ভারতীয় অর্থনীতিতে $41 বিলিয়ন অর্থাৎ প্রায় 3.89 লক্ষ কোটি টাকার এক সুবিশাল ইনফ্লো প্রবেশ করেছে। আর এটি কেবল সূচনা। বিশেষজ্ঞ সংস্থাগুলোর দাবি, এই একটি পদক্ষেপের ওপর ভর করে ভারত খুব শীঘ্রই $100 বিলিয়নেরও বেশি মূলধন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চলেছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকে আমাদের খবরের মূল বয়ান অনুযায়ী গত জুন মাসের প্রথম সপ্তাহে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের অর্থনৈতিক বাজারে বিদেশি মুদ্রা, বিশেষ করে ইউএস ডলারের আগমন বাড়াতে অত্যন্ত সুচিন্তিত এবং আক্রমণাত্মক একটি নীতি নির্ধারণী পদক্ষেপ গ্রহণ করেছে। বাজার বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান ছিল এই নীতি বাস্তবায়নের ফলে আগামী কয়েক মাসে খুব জোর $25 থেকে $30 বিলিয়ন ভারতে আসতে পারে। কিন্তু আজ যে রিপোর্ট কার্ড সামনে এসেছে তা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। মাত্র 52 থেকে 53 দিনের মাথায় ভারতের অর্থনীতিতে আছড়ে পড়েছে $40.81 বিলিয়ন বন্যা। এর ফলে ভারতীয় মুদ্রা, ইন্ডিয়ান রুপি, আমেরিকান ডলারের বিপরীতে এক মাসের সর্বোচ্চ স্তর 95.13 স্পর্শ করেছে। বন্ধুরা, এই অভাবনীয় খবরটি শোনার পর স্বাভাবিকভাবেই কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনে আসে। প্রথমত, মাত্র 2 মাস আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক কোন গোপন ও দূরদর্শী পলিসি চালু করেছিল, যার কারণে বিশ্বের সমস্ত বড় বড় ব্যাংক ও এনআরআইরা কোটি কোটি ইউএস ডলার ভারতে জমা করতে বাধ্য হচ্ছে। দ্বিতীয়ত, যেখানে 2013 সালের একই ধরনের একটি পদক্ষেপে ভারত মাত্র $26 বিলিয়ন সংগ্রহ করতে কালঘাম ছুটিয়ে গিয়েছিল, সেখানে 2026 সালে দাঁড়িয়ে মাত্র 2 মাসে $41 বিলিয়ন কিভাবে অর্জিত হলো। তৃতীয়ত, আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচে এবং আরবিআই রিসার্চ কেন দাবি করছে যে এই অঙ্কটি আগামী দিনে $100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এত ডলার আসার পরও ভারতের টাকা বা ইন্ডিয়ান রুপির দাম আকাশচুম্বী না বাড়িয়ে আরবিআই কেন সমস্ত ডলার কিনে নিজেদের ওয়ার চেস্ট বা ফরেক্স রিজার্ভ শক্তিশালী করছে? এর পেছনে ভারত সরকারের আসল জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি কী? এই সমস্ত জটিল বিষয়গুলো আজ আমরা একদম সহজ ভাষায় কোনো রকম বিভ্রান্তি ছাড়া বিশ্লেষণ করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝে যাবেন কিভাবে ভারত সরকার ও আরবিআই আমেরিকান ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করছে। আসুন বিষয়টি একদম গোড়া থেকে বোঝা যাক। জুন মাসের প্রথম সপ্তাহে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর রোহিত জৈন দেশের সমস্ত প্রধান ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল একটাই, আন্তর্জাতিক বাজারে চলতে থাকা চরম অস্থিরতার মাঝে ভারতকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ সুরক্ষিত করা এবং বাইরে থেকে প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি ভারতীয় ব্যাংকগুলোতে নিয়ে আসা। এর জন্য আরবিআই মূলত 3টি রাস্তা খুলে দেয়। এক, এফসিএনআর ডিপোজিট, অর্থাৎ যেসব অনাবাসী ভারতীয় বা এনআরআই বিদেশে থাকেন তারা যেন তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সরাসরি ভারতের ব্যাংকগুলোতে গচ্ছিত রাখেন। 2, ইসিবি রিল্যাক্সেশন, ভারতীয় কোম্পানিগুলোর জন্য বিদেশ থেকে ঋণ আনার নিয়ম সহজ করা হয়। 3, বন্ড মার্কেট রিল্যাক্সেশন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভারতের সরকারি বন্ড মার্কেটে বিনিয়োগের পথ মসৃণ করা। এর মধ্যে সবচেয়ে বড় খেলায় পরিবর্তন আনে এফসিএনআরবি ডিপোজিট সংক্রান্ত সিদ্ধান্তটি। সাধারণভাবে একজন এনআরআই যখন ভারতে নিজের ফরেন কারেন্সি গচ্ছিত রাখেন তখন তিনি যে সুদের হার পান তা খুব একটা বেশি থাকে না। কিন্তু আরবিআই ব্যাংকগুলোকে সুস্পষ্ট নির্দেশ দেয়, এনআরআইদের আকৃষ্ট করতে সুদের হার এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিতে হবে। ফলাফল কী দাঁড়ালো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মতো সংস্থাগুলো হঠাৎ করেই 4.5% থেকে 5.5% সুদের জায়গায় সরাসরি 6.5% থেকে 7.5% পর্যন্ত সুদ অফার করতে শুরু করে। আপনারা চিন্তা করে দেখুন, যেখানে পশ্চিমী দেশগুলোতে ব্যাংকে টাকা রাখলে নামমাত্র সুদ পাওয়া যায়, সেখানে ভারতের মতো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে গ্যারান্টিযুক্ত 7%-এর বেশি সুদ পাওয়া মাত্রই বিশ্বজুড়ে থাকা অনাবাসী ভারতীয়রা
হুমড়ি খেয়ে তাদের জমানো ইউএস ডলার ভারতীয় ব্যাংকে জমা করতে শুরু করেন। এখন প্রশ্ন উঠতে পারে, এর বাস্তব প্রভাব কতটা পড়েছে? বন্ধুরা, আপনারা স্ক্রিনে দ্য ইকোনমিক টাইমসের খবরটি দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গত 8ই জুন থেকে 31শে জুলাই অর্থাৎ মাত্র 53 দিনের মধ্যে মোট 40.81 বিলিয়ন ডলার অর্থ ভারতের অর্থনীতিতে প্রবেশ করেছে। এই 41 বিলিয়ন ডলারের হিসাবটা একটু খুব ভালো করে বুঝে নিন। এর মধ্যে সিংহভাগ অর্থাৎ 36.72 বিলিয়ন এসেছে সরাসরি FCNR-B ডিপোজিটের মাধ্যমে। বাকি আনুমানিক 4 বিলিয়ন ডলার এসেছে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং এবং বন্ড মার্কেটের মাধ্যমে। এই পরিসংখ্যানটি কতটা ঐতিহাসিক তা বুঝতে হলে আমাদের 2013 সালের একটি তথ্যের সাথে এর তুলনা করতে হবে। 2013 সালে যখন ভারতীয় মুদ্রার উপর চরম চাপ তৈরি হয়েছিল, তখন তৎকালীন সরকার ও RBI ঠিক এই ধরনের একটি FCNR স্কিম চালু করেছিল। সে সময় বহু মাস চেষ্টা করার পর সংগৃহীত হয়েছিল 26 বিলিয়ন ডলার। আর আজ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন ভারতের শক্তিশালী অর্থনৈতিক অবস্থানের উপর আন্তর্জাতিক ট্রাস্ট এতটাই বেশি যে মাত্র 2 মাসের কম সময়ে এই পুরনো রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে এবং 41 বিলিয়ন ডলার ভারতে চলে এসেছে। এখানে RBI ব্যাংকগুলোকে আরও একটি বড় সুবিধা দিয়েছিল, যাকে বলে দ্য জিরো কস্ট হিডিং ফেসিলিটি। সহজ কথায়, ব্যাংকগুলো বিদেশে থাকা ভারতীয়দের কাছ থেকে যে ডলার সংগ্রহ করবে তা তারা সরাসরি RBI এর কাছে জমা দিয়ে সোয়াপ করে নিতে পারবে। এর ফলে ডলার রুপির বিনিময় হারের কোনো ঝুঁকির দায়ভার ব্যাংকগুলোকে নিতে হচ্ছে না। সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই অভূতপূর্ব ঘটনার পর বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও রেটিং এজেন্সিগুলো ভারতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি সূচনা মাত্র। লাইভ মিন্টের এই প্রতিবেদনে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 3.89 লক্ষ কোটি টাকা ভারতীয় অর্থনীতিতে যুক্ত হওয়ার পর বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো কিভাবে তাদের মতামত প্রকাশ করছে। বিশ্বখ্যাত মার্কিন ইনভেস্টর ব্যাংক গোল্ডম্যান স্যাচে তাদের সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করেছেন যে RBI এর নেওয়া এই বৈপ্লবিক মেজার্সের কারণে ভারতে অতিরিক্ত আরও 60 বিলিয়ন মূলধন আসতে চলেছে। এর ফলে চলতি অর্থবর্ষে ভারতের ব্যালেন্স অফ পেমেন্ট, যা এতদিন ঘাটতিতে থাকার সম্ভাবনা ছিল, তা এক ধাক্কায় GDPর প্রায় 0.6% সারপ্লাস বা উদ্বৃত্তে পরিণত হতে চলেছে। এছাড়া RBI রিসার্চ এবং মতিলাল আসওয়ালের মতো প্রথম সারির দেশীয় গবেষণা সংস্থাগুলো অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানাচ্ছে যে আগস্ট ও সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারের বহু পুরনো ফিক্সড ডিপোজিট যখন ম্যাচিওর হবে, তখন সেই বিপুল পরিমাণ অর্থও উচ্চ সুদের টানে ভারতে পুনর্বিনিয়োগ হবে, যার নিট ফলাফল দাঁড়াবে অতি অল্প সময়ের মাধ্যমে ভারতের অর্থনীতিতে মোট ইনফ্লো 100 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। চিন্তা করুন, যেখানে অনেক ছোট এবং মাঝারি দেশের পুরো বছরের GDP 100 বিলিয়ন ডলার হয় না, সেখানে ভারত কেবল একটি RBI নীতির মাধ্যমে 100 বিলিয়ন ডলারের এক সুবিশাল ডলার ক্যাপিটাল সংগ্রহ করতে চলেছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষণে। সাধারণ অর্থনৈতিক নিয়ম বলে, যখন কোনো দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণে US ডলার প্রবেশ করে, তখন বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে সে দেশের স্থানীয় মুদ্রার দাম শক্তিশালী হয়। অর্থাৎ এই 41 বিলিয়ন ডলার আসার পর ভারতীয় রুপি দ্রুত শক্তিশালী হয়ে $1 80 বা 75 টাকায় নেমে যেতে পারত। কিন্তু বাস্তবে দেখা গেল রুপি কিছুটা বেড়ে 95.13 স্তরে স্থিতিশীল রয়েছে। কেন রুপি হুট করে খুব বেশি শক্তিশালী হচ্ছে না? এখানে কি RBI কোনো ভুল করছে? একদমই নয়। এখানেই লুকিয়ে রয়েছে ভারত সরকারের এক পরম দূরদর্শী জিওপলিটিক্যাল মাস্টার প্ল্যান। টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টে রিজার্ভ ব্যাংকের নতুন কৌশল সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তাপ, লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দামের ওঠানামা। আমেরিকা যেভাবে অন্যান্য দেশের উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে। এই পরিস্থিতিতে ভারত সরকার ও RBI সিদ্ধান্ত নিয়েছে তারা আপাতত রুপিকে কৃত্রিমভাবে অতি শক্তিশালী করবে না, বরং বাজারে আসা এই সমস্ত অতিরিক্ত US ডলার RBI নিজের কাছে কিনে রেখে ভারতের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে একটি বিশাল ওয়ার চেস্টে পরিণত করবে। এই ওয়ার চেস্ট তৈরির আসল উদ্দেশ্যগুলো কি কি? 1.
জ্বালানি নিরাপত্তা বা এনার্জি সিকিউরিটি। আন্তর্জাতিক বাজারে হঠাৎ তেলের দাম বেড়ে গেলেও ভারত যাতে কোনো বাধা ছাড়াই নিজস্ব ডলার ভাণ্ডার থেকে তেল কিনে দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারে। 2. প্রতিরক্ষা সক্ষমতা বা ডিফেন্স প্রিপেয়ার্ডনেস। সীমান্ত সুরক্ষায় জরুরি অস্ত্রশস্ত্র, স্টেলথ ফাইটার বা সাবমেরিন কেনার জন্য ভারতকে যেন কারো কাছে হাত পাততে না হয়। 3. আমদানি স্থায়িত্ব বা ইম্পোর্ট স্টেবিলিটি। সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স এবং হাইটেক যন্ত্রপাতি আমদানির জন্য প্রয়োজনীয় ডলারের অভাব যেন কখনো না ঘটে। সহজ ভাষায় বলতে গেলে ভারত এখন দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও অর্থনৈতিক স্বনির্ভরতাকে স্বল্পমেয়াদী এক্সচেঞ্জ রেট প্রদর্শনের চেয়ে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। ভারত বিশ্বকে জানিয়ে দিচ্ছে, আমরা মার্কিন ডলারকে নিজেদের দেশে স্বাগতম জানাচ্ছি ঠিকই, কিন্তু সেই ডলারকে ব্যবহার করে আমরা ভারতের নিজস্ব অর্থনৈতিক দুর্গ বা ফিনান্সিয়াল রেজিলিয়েন্স গড়ে তুলেছি। বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টি বিশ্লেষণ করলে পরিষ্কার হয়ে যায় যে এককালে যে পশ্চিমী বিশ্ব ভারতকে অর্থনৈতিকভাবে দুর্বল মনে করত বা আন্তর্জাতিক ক্রেডিট রেটিং দিয়ে চেপে রাখার চেষ্টা করত, আজ সেই বিশ্বকেই ভারতের আর্থিক নীতির সামনে মাথা নোয়াতে হচ্ছে। আমেরিকান ডলারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে বিদেশি পুঁজিকে নিজস্ব শর্তে ভারতে নিয়ে আসা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে যে কোনো আন্তর্জাতিক সংকট থেকে সম্পূর্ণ মুক্ত রাখার এই কৌশল নিঃসন্দেহে এক ঐতিহাসিক সাফল্য। $41 বিলিয়ন এই ঝাঁকুনি মার্কিন অর্থনীতি ও পশ্চিমী বাজার বিশেষজ্ঞদের চিন্তায় ফেলে দিয়েছে, কারণ তারা বুঝতে পারছে ভারত এখন আর কেবল বিশ্ব অর্থনীতির কোনো সাধারণ অনুসারী নয়, ভারত এখন নিয়ম তৈরি করার মতো শক্তিশালী এক অর্থনৈতিক পরাশক্তি। যে দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং শীর্ষ নেতৃত্ব এতটা দূরদর্শিতার সাথে দেশের প্রতিটি সিদ্ধান্ত নেয়, সেই ভারতের ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল এবং সুরক্ষিত তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আজকের এই পুরো জিওপলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যানালিসিস নিয়ে আপনাদের মতামত কী? আরবিআইয়ের এই ওয়ার চেস্ট তৈরির স্ট্র্যাটেজি কি ভারতকে আগামী দিনে বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর মধ্যে স্বকীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করবে? অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ভারত তথা বিশ্বের সমস্ত বাস্তব ও তথ্যভিত্তিক ভূরাজনৈতিক খবর সহজ বাংলায় জানতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।